আমাদের আজকের নিবন্ধনের 28তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বিজ্ঞানের তাপ বিষয়ক কথা বলেছি এবং মোটামুটি সহজ আইডিয়াগুলি দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু আমরা বলেছি ততটুকু পড়লেই যথেষ্ট বলা চলে। আর আপনাদের নোটটা করতে হবে মূলত ওইটার কমেন্টে আমরা কিছু পয়েন্ট দিয়ে রেখেছি। সেই পয়েন্ট থেকে দেখবেন যেগুলি আপনাদের জানা সেগুলো তো জানাই, আর যেগুলি জানেন না একটু মার্কিং করবেন, আর ওইটার বিষয়ে বিস্তারিত বিষয়টা ক্লাস থেকে জানবেন বা আপনার বই থেকে একটু পড়ে নেবেন। তো আজকের ক্লাসের ক্ষেত্রেও আমরা কোন কোন বিষয়ে কথা বলবো বিষয়গুলি বলে দিয়েছি, সেইখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করব। আপনাদের যেই বিষয়গুলি জানা নেই সেইগুলি আলাদাভাবে একটু নোট করবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা যখন করবেন রিভিশনটা এরকম হবে বা টোটাল করাটা এরকম হবে যে একটা খাতায় আপনার টোটাল ম্যাপিংটা থাকবে, যে বিজ্ঞানের আপনি কী কী পড়লেন। হতে পারে বিজ্ঞানের 20টা বিষয় আপনি ভাগ করবেন, আলো, তাপ, কম্পিউটার ইত্যাদি বিষয়ে ভাগ করলেন। সেখান থেকে যেটা পড়লেন সেটাকে আপনি মার্কিং করে রাখেন। এতে আপনার ধারণা করতে সহজ হবে যে কোন কোন বিষয়গুলি আপনি পড়ে ফেলেছেন। যেগুলি পড়ে ফেলেছেন এতে আপনার কনফিডেন্স বাড়বে। অবশ্যই প্রতি সপ্তাহে একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করতে হবে। আর প্রতি মাসে যেই বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নগুলি আসে সেগুলো সমাধান করে দেখতে হবে নিজের যোগ্যতা বা নিজের পজিশনটা কোন পর্যায়ে বা প্রস্তুতি কেমন, সেগুলো আমাদের একটা আইডিয়া থাকতে হবে আমাদের প্রিপারেশন সম্পর্কে। হঠাৎ করে আমরা পরীক্ষায় ভালো করতে পারবো না। তো আজকে আমরা আলো নিয়ে কথা বলবো। আলো হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে গতিশীল একটা সৃষ্টি। অর্থাৎ যত ধরনের পদার্থ বা শক্তি বা আমাদের ধারণায় যত বিষয়গুলি আছে সেগুলির মাঝে সবচাইতে দ্রুতগতির হচ্ছে আলো। অর্থাৎ এর চাইতে দ্রুতগতির কোনো কিছু নেই। তো এই সর্বোচ্চ গতির বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, ব্যাখ্যা বিশ্লেষণ করব। তো আমরা আলোচনা শুরু করি, বোর্ডে চলে যাই। প্রথম কথা হচ্ছে আলো। আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। প্রথম কথা, আলো হচ্ছে এক প্রকার শক্তি। আবার আলোকে আমরা তরঙ্গ বলতে পারি। আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ। এটা বিষয়ে বলা চলে। আলোর ক্ষেত্রে আমরা কি কি পড়বো সেটা কয়েকটা কি পয়েন্টস আমরা নোট করেছিলাম বা দিয়েছিলাম যে এই পয়েন্টগুলি আমরা আলো থেকে পড়ব। আলোর অন্যতম মূল কাজ হচ্ছে যে আলো দিয়ে আমরা মূলত দেখি বা দৃষ্টিশক্তির যে ব্যাপারটা সেটা সম্পূর্ণ আলোর সাথে রিলেটেড। তো স্বাভাবিক একটা সংজ্ঞা আমরা এরকম বলতে পারি, আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে এবং দর্শনের অনুভূতি জন্মায়। তো এক্ষেত্রে কথা হচ্ছে যে কোনো বস্তু হতে, যদি এটা কোনো বস্তু হয়, বললাম এটা একটা বস্তু, এইখান থেকে আলো আমাদের চোখে আসতে হবে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। অর্থাৎ কোনো বস্তু থেকে আলো যদি আমাদের চোখে আসে তবেই আমরা সেই বস্তুটাকে দেখতে পাব। এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে আলো অনেকগুলি ভাগে বিভক্ত। মোটামুটি দৃষ্টিযোগ্য আলো যদি আমরা বলি, দৃষ্টিতে দেখা যায়, সহজ কথা, এরকম আলো হচ্ছে 7টি। মোটামুটি একটা হচ্ছে এই 7টি আলো আমরা দেখি। এখন কোনো বস্তু থেকে যদি 7টি আলো ফেরত আসে, এরকম করে আমাদের চোখে যদি ফেরত আসে, 7টি টোটাল যদি ফেরত আসে এবং আমরা দেখি, তাহলে সেই বস্তুর রং হবে সাদা। এটা একটা কমন বিষয়। অর্থাৎ আলোর বিভিন্ন রং থেকে যদি সবগুলি রঙই কোনো বস্তু থেকে আমাদের চোখে ফেরত আসে এবং আমরা এটা দেখতে পাই, সেই ক্ষেত্রে ওই বস্তু আমাদের অনুভূতি হবে ওই বস্তু সম্পর্কে যে বস্তুর রংটা হচ্ছে সাদা। আর যদি কোনো আলোয় ফেরত না আসে, ওই বস্তু থেকে 0 পরিমাণ আলো ফেরত আসে, তাহলে ওই বস্তুর রং হবে আমাদের চোখে কালো। অর্থাৎ কোনো রং নাই মানে কালো।
তো সাদা বস্তুর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য আমরা পেলাম যে সকল প্রকার আলো প্রতিফলিত করবে। প্রতিফলিত বলতে ওই বস্তু থেকে আমাদের চোখের দিকে আসবে। আর কালো বস্তুর ক্ষেত্রে আমরা পেলাম কোনো রঙই প্রতিফলিত হবে না। তারপর যে ব্যাপারটা আমরা জানবো আলোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে দৃশ্যমান আলো 7টি রঙে বিভক্ত। এটা আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই লাইনটা থেকে আমরা মনে রাখি, অনেকেরই জানার কথা। এই লাইনটার মিনিং হচ্ছে, এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে নীল, এটা হচ্ছে আসমানি, এটা সবুজ, এটা হলুদ, এটা কমলা, এটা হচ্ছে লাল। এটা এই সেন্সে আমরা মনে রাখবো রংধনু 7টা রং একই প্যাটার্নে থাকবে। এই ক্ষেত্রে দুইটা বিষয় আমাদের দেখতে হবে। একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন এই যে প্যাটার্নটা আমরা বললাম আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এই প্যাটার্নেই সময়ের সাথে মানে একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ কথাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা এই দিকে বাড়বে। এটার সাথে আমাদের আলোর বৈশিষ্ট্যগুলো রিলেটেড, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি তরঙ্গ দৈর্ঘ্য বেশি। প্রথম 4টা যদি থাকে তাহলে এই সিরিয়ালের যেটা সর্বশেষ এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আর স্বাভাবিকভাবে যদি থাকে যে এটা কিন্তু এই পাশে এটার তরঙ্গ দৈর্ঘ্য কম আর লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে বেশি। এটা আমাদের অবশ্যই জানতে হবে। এখান থেকে কনফিউজিং প্রশ্ন প্রায়শই আসে যে তরঙ্গ দৈর্ঘ্য কম কোনটা বেশি কোনটা। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আরেকটা বিষয় বৈশিষ্ট্য যে আলোর আরেকটা বিশেষ কাজ হচ্ছে বিচ্যুতি। তরঙ্গ দৈর্ঘ্য যেরকম এই পাশে বাড়ে, বিচ্যুতিটা এই পাশে বাড়ে। অর্থাৎ লাল রঙের বিচ্যুতি কম, বেগুনির বিচ্যুতি বেশি, লালের তরঙ্গ দৈর্ঘ্য একটু বেশি, বেগুনির কম। এটা আমাদের জানার উদ্দেশ্য হচ্ছে এটার সাথে রিলেটেড কিছু প্রশ্ন আছে। যেমন দূর থেকে দেখা যায় লাল রং, কারণ হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই কারণে দূর থেকে দেখা যায়। এবং তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে এটা প্রক্ষিপ্ত বা বিক্ষিপ্ত কম হয়, দূরের পথ অতিক্রম করতে পারে। দূরের একটা বস্তু থেকে প্রতিফলিত লাল রং আমাদের চোখে দেখা যায়। এই কারণে হচ্ছে লাল রং আমরা সবচেয়ে দূর থেকে দেখতে পারি। উল্টা প্রশ্ন আসতে পারে যে বেগুনি রং সবার আগে দেখা যাবে না, অর্থাৎ একটু দূরে গেলে বেগুনি রং দেখা যাবে না, কারণ তরঙ্গ দৈর্ঘ্য কম। এখন প্রশ্ন হচ্ছে সূর্যাস্ত এবং সূর্য উদয়ের সময় সূর্যটাকে আমরা লাল রঙে দেখি, কারণ হচ্ছে ওই সময় দূর থেকে বাকি রঙগুলি আমাদের চোখে আসতে পারে না, লাল রঙটা শুধু আসতে পারে। এই জন্য আমরা সূর্যাস্ত এবং সূর্য উদয়ের সময় সূর্যকে লাল রঙের দেখি। আর সারাদিন আমরা সাধারণত সূর্যকে সাদা রঙের দেখি, কারণ সবগুলি রঙই সূর্য থেকে আমাদের চোখে এসে পৌঁছায়। এটা আমাদের ব্যাখ্যা সহ একটু জানা থাকা ভালো। আলোর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিসরণ। এটাও বিচ্যুতির মতোই উল্টো, মানে এটা এই দিকে বাড়ে আর ওই দিকে কম। লাল রঙের প্রতিসরণ কম হবে, বেগুনির প্রতিসরণ সবচেয়ে বেশি হবে। তারপরে হচ্ছে গতিবেগের যে ব্যাপারটা, যে না এখানে আরেকটা বিষয় আমাদের আলোচনা করতে হবে যে ধরে নিই কোন একটা বস্তুর রং হলুদ, এটা ধরে নিলাম, বা গাছের পাতা যদি ধরি, এখান থেকে পাতার কথাটা, গাছের পাতা, গাছের পাতার রং হচ্ছে সবুজ। এখন প্রশ্ন হচ্ছে এই সবুজ পাতাটা যদি আমরা হলুদ আলোতে দেখি
তাহলে এই পাতার রং কি হবে? আনসার হবে কালো। এটা কেন? এই হলুদ আলো যখন এই সবুজ পাতার উপর পড়বে, এইটা শুধুমাত্র সবুজ পাতা সবুজ আলোই প্রতিফলিত করতে পারে, এই হলুদ আলো সে আর প্রতিফলিত করবে না, এটাকে শোষণ করে ফেলবে। তো আমাদের চোখে এখান থেকে কোনো আলো পৌঁছাবে না, যেহেতু কোনো আলো পৌঁছাবে না, এটা কালো রঙের দেখা যাবে। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। যদি আমাদের প্রশ্ন করে এইখান থেকে যে কোনো একটা রঙের বিষয়, যে হলুদ রঙের কোনো বস্তু কমলা আলোতে কেমন দেখা যাবে? কালো দেখা যাবে। বা নীল রঙের কোনো বস্তু লাল আলোতে কেমন দেখা যাবে? সবই কালো দেখা যাবে। কারণ কোনো বস্তুকে আমরা ওই কালারের দেখি, কারণ ওই বস্তু ওই কালারের রং প্রতিফলিত করে, সবুজ সবুজ প্রতিফলিত করে। শুধুমাত্র যখন সাদা আলো এর মধ্যে পড়বে, তখন ওই এই সবুজ বস্তুটা এই সবুজ কালার বাদে বাকি সবগুলি রং শোষণ করে নেয়। সবুজটা প্রতিফলিত করবে, আমরা সবুজ দেখব। শুধুমাত্র সাদা পড়লে আমরা ওই নির্দিষ্ট কালারটা দেখতে পারবো, এছাড়া অন্য কোনো নির্দিষ্ট রঙের মধ্যে অন্য কালারের কোনো বস্তুকে আমরা কালো রঙের দেখতে পাবো। এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য। এরপর হচ্ছে আলোর গতিবেগ সংক্রান্ত একটা কথা, যে আলোর গতি কত। এটা দুইভাবে প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে 3 লক্ষ কিলোমিটার অথবা 1,86,000 মাইল। দুইভাবে প্রশ্ন আসে, দুইটাই। অর্থাৎ আলোর গতিবেগের দুইটা প্রশ্ন আমরা পেলাম, দুইটা ইনফরমেশন পেলাম। একটা হচ্ছে 3 লক্ষ কিলোমিটার অথবা 1,86,000 মাইল। দুইটাই আমাদের মুখস্থ থাকতে হবে। আলোর ক্ষেত্রে কয়েকটা তথ্য রয়েছে, এর মধ্যে একটা বিখ্যাত তথ্য হচ্ছে কণা তথ্য, মানে আলোকে কণা হিসেবে বিবেচনা করার একটা তথ্য আছে। এটা আমাদের মনে রাখতে হবে। এটার বিশেষ বৈশিষ্ট্য না জানলে এইটা জানতে হবে। কণা তত্ত্বটা বিজ্ঞানী নিউটনের। কণা তত্ত্বটা বিজ্ঞানী নিউটনের। আরেকটা তথ্য বিজ্ঞানের সাথে আমরা জানবো, সেটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইন আলোর ফটো তড়িৎক্রিয়া ব্যাখ্যা করেন। ফটো তড়িৎক্রিয়া ব্যাখ্যা করেন, সেটা হচ্ছে আইনস্টাইন। এটা আমাদের মুখস্থ থাকতে হবে। একেবারে ফটো তড়িৎক্রিয়া কি বিস্তারিত না জানলেও নিবন্ধনের জন্য ফটো তড়িৎক্রিয়া কে ব্যাখ্যা করেন, যে বিজ্ঞানী আইনস্টাইন এটা ব্যাখ্যা করেন। আর এটার জন্য উনি নোবেল পুরস্কার পান, এই জন্য এটা বিখ্যাত। ফটো তড়িৎক্রিয়া কে ব্যাখ্যা করেন? আইনস্টাইন, এবং তিনি এই কারণে নোবেল পুরস্কার পান। আর কণা তত্ত্ব হচ্ছে বিজ্ঞানী নিউটন। এখন চমৎকার একটা বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে প্রতিসরণ। বিষয়টা কি? এই যে এখানে দেখলাম প্রতিসরণ, এটা বিষয়টা কি এটা একটু আমরা দেখি। যারা আমরা গ্রামের মানুষ, গ্রাম শহর যাই থাকুক, সবার ক্ষেত্রেই বিষয়টা হচ্ছে এরকম, পানির পাত্রে যদি আপনি সোজা কোনো কাঠিকে ডোবান, তখন কাঠিটা আপনার চোখে বাঁকা দেখা যাবে। যদি এটা একটা পানির পাত্র হয়, আমরা গ্রামে পুকুরে দেখি এই যদি পানি হয়, আমরা যদি কাঠিটা এইভাবে তৈরি, মূলত এইভাবে থাকার কথা, কিন্তু আমাদের চোখে এটাকে দেখা যাবে এরকম, মানে উপর থেকে দেখতে মনে হবে কাঠিটা সোজা না, বাঁকা। এই যে কাঠিটা বেঁকে গেল, এই বেঁকে যাওয়ার কারণ হচ্ছে প্রতিসরণ। এটা ব্যাখ্যাটা কি? আলো যদি এক স্বচ্ছ মাধ্যম, এই যে পানি, এটা একটা স্বচ্ছ মাধ্যম, এক স্বচ্ছ মাধ্যম, আর উপরের যে বায়ু, এটা একটা স্বচ্ছ মাধ্যম। প্রতিসরণের ক্ষেত্রে দুইটা স্বচ্ছ মাধ্যম প্রয়োজন, এবং ব্যাখ্যাটা এটাই, আলো যদি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে আপতিত হয়, তখন এর গতি বেগ পাল্টে যায়, অর্থাৎ একটু বাঁকা হয়ে যায়। এটাই হচ্ছে আলোর প্রতিসরণের ব্যাখ্যা। কারণ হচ্ছে যে এক এক মাধ্যমে আলোর গতিবেগ এক এক রকম হয়, এই জন্য এক মাধ্যম থেকে যখন আরেক মাধ্যমে যায়, বেগের ভিন্নতার কারণে মনে হয় যে আলোটা বেঁকে যাচ্ছে। আলো থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের, যে মৌলিক রং কয়টি? এখানে আমরা 7টি রং করলাম, এখান থেকে মৌলিক রং কয়টি এটা আমরা মনে রাখবো। মৌলিক বলতে আমরা আসল বোঝাই, যে আসল রং কয়টি। আসল শব্দ থেকে আমরা মনে রাখবো
সরাইতে মূলত আসমানি হয়, কিন্তু আসমানি বলতে এখানে নীল বোঝাচ্ছে। নীল মানে আসমানি, মনে রাখার জন্য আমি আসলে লিখলাম। আসমানি হবে কিন্তু আমরা বুঝবো নীল। আর এটাতে হচ্ছে সবুজ, আর লত হচ্ছে লাল। এই তিনটা হচ্ছে মৌলিক রং। এই প্রশ্নটা এইভাবে আসে যে রঙিন টেলিভিশনের মৌলিক রং কয়টি? একই জিনিস, এই তিনটি রং মিশে বাকি বিভিন্ন রঙগুলি তৈরি করা হয়, তৈরি করা যায়। তাহলে মৌলিক রংটা আমরা মনে রাখবো আসল হিসেবে, সেটা আসমানি না বলে নীল বলবো। বা একেবারে কপি পেস্ট প্রশ্ন করলে অনেক সময় আসমানিও থাকতে পারে, যদি প্রশ্ন ভুল করে। মূলত রকম নীল হবে। আরেকটা প্রশ্ন আলোর এখান থেকে এরকম আসে, সেটা হচ্ছে যে ট্রাফিক পুলিশের ক্ষেত্রে লাইটের ব্যবহারটা কেমন? তো আমাদের প্রথম কথাটা মনে রাখতে হবে, রাস্তা যখন খোলা থাকে তখন সবুজ থাকে, ট্রাফিক লাইট। খোলা রাস্তাটা বন্ধ করার আগে হলুদ বাতি একটু দেয়, যে সচেতন করার জন্য, এরপরে লাল হবে। এই জন্য প্যাটার্নটা এরকম। আবার এর সবুজের আগেও একটু হলুদ থাকে, যে লাল থেকে হলুদ মানে হচ্ছে এখন রাস্তা একটু পরে ছাড়া হবে, এটা হচ্ছে সতর্কতা। এই জন্য প্যাটার্নটা এরকম, লাল হলুদ সবুজ, হলুদ লাল। মূলত সবুজ আগে দিবে, দুই পাশে হলুদ, দুই পাশে লাল। লাল বন্ধ, সবুজ হচ্ছে চালু, মাঝখানে হলুদ। এটা মনে রাখতে হবে। এবং এই প্যাটার্নটা অনেক সময় আমাদের পরীক্ষায় চলে আসে, যে ট্রাফিক পুলিশের রঙের বর্ণনাটা কেমন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বরফ কেন সাদা দেখায়? আলু থেকে এই ধরনের একটা প্রশ্ন আসে যে বরফ কেন সাদা দেখায়। আমরা সবাই বরফ দেখছি এবং বরফটা দেখি যে বরফ সাদা, এর কারণ তো এটা আমরা আগে আলোচনা করেছি। যে বস্তু থেকে 7টি রঙই প্রতিফলিত হয় এবং আমাদের চোখে আসে, সেই জন্য সাদা দেখায়। তো কারণ একটাই, বরফ 7টি রঙই প্রতিফলিত করে, এই জন্য বরফ সাদা দেখায়। এটা আমাদের পারার কথা। আলোর আরেকটা ব্যাপার হচ্ছে, আলো যখন আমাদের চোখে আসে, এই যে আমাদের চোখে আলো আসলো, আসার পরে আমাদের মস্তিষ্কে এই রেসটা থাকে 0.1 সেকেন্ড। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য বা বিশেষ একটা ব্যাপার। এর কারণ হচ্ছে, আপনি যদি কোনো বস্তুকে 0.1 সেকেন্ডের মধ্যে স্থান পরিবর্তন করে আবার ওই জায়গায় নিয়ে আসেন, মাঝখানে যে সে ওই স্থানে ছিল না, এটা আমাদের মস্তিষ্ক বা আমাদের চোখ ধরতে পারে না। এটা আমাদের একটা উইকনেস। মানে 1 সেকেন্ডের পরে হলে আমরা ধরতে পারি, 1 সেকেন্ডের ভিতরে হলে ধরতে পারি না। তো আলোর ক্ষেত্রে একটা লেন্সের ব্যাপার আছে। লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ডায়অপ্টার বা ডায়াপ্টার, এটা হচ্ছে লেন্সের ক্ষমতা হচ্ছে ডায়াপ্টার। এটা একেবারে মুখস্থর মতন মনে রাখতে হবে, ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। আরেকটা ব্যাপার হচ্ছে, আলোর বিশেষ একটা বৈশিষ্ট্য, যে আলো দিয়ে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আয়নায় দেখি বা দর্পণে দেখি। দর্পণের একটা সংজ্ঞা হচ্ছে যে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটাকে আমরা দর্পণ বলি। যেমন একটু দেখা যায়, মসৃণ তল বলতে একেবারে মসৃণ বোঝানো। কারণ হচ্ছে, যদি তলটা মসৃণ না থাকে, আলো এক একটা এক এক দিকে চলে যায়, আমাদের চোখে সবগুলো আসতে পারে না। এটা যদি চোখ হয়, যদি এই তলটা মসৃণ না থাকে, বিভিন্ন দিক থেকে আলো পড়বে, বিভিন্ন দিকে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। আর যদি মসৃণ থাকে, সবগুলো আলো সুষমভাবে আমাদের চোখে আসবে। এই জন্য এটা হচ্ছে দর্পণ, সম্পূর্ণ বস্তু দেখা যায়। আর অমসৃণ তলে আলো বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়, দেখা যায় না। এই জন্য আয়নাতে আমরা সম্পূর্ণ মুখ বা সম্পূর্ণ চেহারা হুবহু দেখতে পারি। প্রশ্ন আসে যে আয়নার পিছনে কিসের প্রলেপ থাকে? এটা যেহেতু মসৃণ তল বা আয়নায় যদি বলি, এর পিছনে সিলভার বা রূপা, সিলভার বা রূপার প্রলেপ থাকে। আয়নার পিছনে সাধারণত সিলভার বা রূপার প্রলেপ থাকে। এটা আমাদের একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে, আমরা চোখে যে দেখি, সেটা কিসের মাধ্যমে দেখি, মানে অনুভূতিটা কোথায় থাকে? সেটা হচ্ছে রেটিনা। আলোটা মূলত আমাদের রেটিনায় পড়ে।
এটা একটা প্রশ্ন যে রেটিনা, দর্শনের অনুভূতিটা জাগে রেটিনাতে আলো পড়লে। আর চিকিৎসা ক্ষেত্রে আরেকটা ব্যবহার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি বলে বা গ্রাম, যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করার জন্য ব্যবহার করি। এইখানে আলোর একটা ব্যবহার হয়, সেটা হচ্ছে ছোট তরঙ্গের আলো দ্বারা ইমেজিং। ব্যাপারটা এরকম, বিস্তারিত ব্যাখ্যা যারা একেবারে সায়েন্সের তাদের জানার কথা, আমাদের নিবন্ধনের জন্য এত না জানলেও হবে। মোট কথা হচ্ছে যে কোনো সময় যদি আমরা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা কোনো একটা বস্তুর ইমেজিং মানে ওইটার অবস্থান নির্ণয় করি, সেটাকে আলট্রাসোনোগ্রাফি পদ্ধতি বলা হয়। এটাই হচ্ছে আলোর চিকিৎসা ক্ষেত্রে একটা বিশেষ ব্যবহার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের দুই ধরনের কোষ থাকে দেখার জন্য, একটা হচ্ছে রড কোষ, আরেকটা হচ্ছে কোণ কোষ। আমাদের চোখে দুই ধরনের কোষ থাকে দেখার জন্য। তো এই কোণ কোষটা হচ্ছে তীব্র আলোতে দেখতে সহায়তা করে, আর রড কোষটা কম আলোতে দেখতে সহায়তা করে। এটা আমাদের একটু জানা থাকা ভালো যে কয় ধরনের কোষ থাকে, দুই ধরনের, একটা হচ্ছে রড কোষ আর একটা হচ্ছে কোণ কোষ। একটা হচ্ছে তীব্র আলোতে দেখতে সহায়তা করে, আরেকটা হচ্ছে কম আলোতে দেখতে সহায়তা করে। আলো থেকে আরেকটা প্রশ্ন হয় এরকম যে আমাদের আকাশটা কেন সবুজ দেখায়? আকাশ সবুজ দেখায় কারণ হচ্ছে সবুজ বা নীল আলোটা মূলত ওই যে 7টা আলো যে আমরা বলেছি সেখানে মাঝামাঝি অবস্থান করে, এবং এই দুটো আলোরই অন্য আলোর যে তরঙ্গগুলি সেগুলি হারিয়ে যায়। এই ভিতরের তরঙ্গগুলি আমাদের চোখে বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হয়ে ফেরত আসে, এই জন্যে সবুজ বা নীল দেখায় আকাশ। আর যদি বায়ুমণ্ডল না থাকতো সেই ক্ষেত্রে আমাদের আকাশটা কালো দেখা যেত, কারণ কোনো আলো পুরো আসতো না। তো আকাশ সবুজ দেখানোর জন্য এটাই হচ্ছে ব্যাখ্যা, যে মাঝখানের যে আলোগুলি আমরা ওই 7টি রঙের যদি হিসাব করি, যে আসমানি রং থেকে নীল রঙের যেই ব্যাপারটা, এই কয়েকটি আলো একত্রে মোটামুটি প্রায় কাছাকাছি রঙে আসমানি বা নীল, এগুলি যখন আমাদের চোখে আসে তখন আমরা আকাশটাকে নীল দেখি। তো আলো থেকে মোটামুটি এই প্রশ্নগুলি আসার কথা। তারপর হচ্ছে তত্ত্বগুলি নিবন্ধনের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, আমরা মোটামুটি বলা চলে আলোর আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আবার একটু সংক্ষেপে বিস্তারিত বিগত সময়ের তত্ত্বগুলি একটু বলি, আপনারা একটু মিলিয়ে নেন। আমরা প্রথম যে আলোচনাটা করেছি সেটা ছিল আলোর সংজ্ঞা, যে আলো কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। আরেকটা কথা বলেছি, কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসতে হবে, চোখ থেকে আলো বস্তুতে গেলে হবে না। তারপর আমরা গতিবেগ নিয়ে কথা বললাম, 3 লক্ষ কিলোমিটার অথবা 1,86,000 মাইল। তারপর আমরা কথা বলেছি আলোর 7টি বর্ণ নিয়ে, ওই যে বে, নি, আ সহ কলা। এইটার সিরিয়াল অনুযায়ী আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, এবং দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের কারণে লাল রঙের আলো দূর থেকে দেখা যায়, বেগুনি রং সবচেয়ে কম দেখা যায়। এই জন্য বিপদ সংকেত হিসেবে আমরা লাল রং ব্যবহার করি দূর থেকে দেখা যাওয়ার কারণে। তারপর প্রশ্ন হচ্ছে বরফ কেন সাদা দেখায়? সেই ক্ষেত্রে আমরা বলেছি যে যেই বর্ণগুলি একটি বস্তু প্রতিফলিত করে সেই বস্তু সেই কালারের। বরফ 7টি বর্ণই প্রতিফলিত করতে পারে, এই জন্য বরফের রং সাদা। কোনো বস্তু যদি কোনো রঙই প্রতিফলিত না করে সেই বস্তুর রং হবে কালো। তারপর হচ্ছে এক রঙের বস্তু অন্য রঙের বস্তুর আলোতে যদি আমরা ধরি সেই ক্ষেত্রে এটা কালো দেখা যাবে, কারণ ওই রংটা সে প্রতিফলিত করতে পারে না। এই জন্য হলুদ আলোতে গাছের পাতা, সবুজ হলেও কালো দেখায়।
আকাশ কেন সবুজ দেখায় সেটা আমরা বলেছি। তারপর বললাম মৌলিক বর্ণ কয়টি, আসল থেকে বললাম আসমানি বা নীল, সবুজ এবং লাল। তারপর হচ্ছে যে আমরা চোখ দিয়ে যে দেখি সেইখানে দর্শনের অনুভূতি কতক্ষণ থাকে, 0.1 সেকেন্ড। আর দেখি আমরা মূলত রেটিনার সাহায্যে। 2 ধরনের কোষ থাকে এখানে, রড কোষ, কোণ কোষ। এরপর বললাম সূর্য সন্ধ্যায় এবং সকালে কেন লাল দেখা, ওই যে লাল রং যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা দূর থেকে দেখা যায়, বিক্ষিপ্ত কম হয়, আমাদের চোখে আসে, অন্য রংগুলি আসতে পারে না ওই সময়, বেশি দূরত্ব অতিক্রম করে, এই জন্য। এরপরে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি, হচ্ছে ছোট তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা ইমেজিং। তারপর হচ্ছে দর্পণ কি, সেটা বললাম যে দর্পণ হচ্ছে যেই মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, সেটা হচ্ছে দর্পণ। আর দর্পণ বা আয়নার পিছনে আমরা সিলভারের প্রলেপ বা রূপার প্রলেপ দিয়ে থাকি। আলোতে লেন্সের একটা ব্যবহার আছে, যেটা আলোকে বিশ্লেষণে ব্যবহৃত হয়। লেন্সের ক্ষমতার একক সম্পর্কে আমাদের জানতে হবে, একক হচ্ছে ডায়াপ্টার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার। আরেকটা প্রশ্ন এরকম আসে অনেক সময় যে আমাদের চোখটা কোন ধরনের, এটা হচ্ছে উত্তল লেন্স, এবং আরো স্পষ্ট করে বললে দ্বিউত্তল লেন্স বলা যায়। একটু ব্যাখ্যা দিই যে এটা হচ্ছে অবতল, দুই পাশটাই অবতল, আর আমাদের চোখটা মূলত এইরকম, মাঝখানে দুই পাশটাই উত্তল, এই জন্য আমাদের চোখটা হচ্ছে দ্বিউত্তল লেন্স হিসেবে চিহ্নিত করা হয়। তো আলো থেকে এই পর্যন্তই, আপনারা নোট করবেন, পয়েন্টগুলি আগে লিখবেন, যেইগুলি আপনারা জানেন সেটা বিস্তারিত লেখার দরকার নেই, যেইটা ইনফরমেশন আপনার জানা নাই সেটা জাস্ট একটু এক লাইনে বিস্তারিত লিখবেন, এতে আপনার পরবর্তীতে রিভাইজ দিতে সহজ হবে। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা শব্দ নিয়ে কথা বলবো, প্রতিদিন একটা একটা টপিক আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।